আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও নিশিপুরের আতঙ্ক। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও নিশিপুরের আতঙ্ক। আরে কি হলো রে, তোর গরু গাড়িটা দাঁড়িয়ে গেল কেন? হ্যাঁ, আরে গরুগুলোকে ভালো করে খাওয়াসনি নাকি? গরুর গাড়িটা হঠাৎ করে থেমে যেতেই কেমন যেন একবার চমকে উঠল অবিনাশ। সাথে সাথেই গলা তুলে বাইরে থাকা গাড়োয়ানকে বলেছিল, কিন্তু গাড়োয়ানের মুখে কোনো কথা নেই। সে যেন পাথরের মতো হয়ে গেছে। অবিনাশ একটু বিরক্ত হলো। তাড়াতাড়ি বাড়ি ফেরাটা দরকার। দুদিন ধরে বাড়ির বাইরে, একে তো ধান কাটার সময় হয়েছে, তার উপর একদিনের কাজে 2 দিন ধরে তাকে থাকতে হয়েছিল 3 গ্রাম দূরে। ব্যবসার প্রয়োজনে এখানে ওখানে যেতে হলেও বাইরে রাতের বেলা থাকাটা খুব একটা বেশি পছন্দ করে না অবিনাশ কোনো দিনই। কিন্তু এখন কি হলো? কথাটা ভেবে একবার ভালো করে কোমরের কাছটা হাত দিয়ে বুলিয়ে দেখে নিল। কোমরের কাছে থলির মধ্যে বেশ কিছু টাকা পয়সা রয়েছে। গরুর গাড়িতে ভরা জিনিসপত্র। গাড়োয়ানকে আরও একবার হাঁক দেবে কিনা ভাবছে, তার আগেই বাইরে কাদের যেন কথা বলার অস্পষ্ট শব্দ শুনতে পেল। নিচে এসে অবাক হয়ে গেল। পথের সামনেটায় গরুর গাড়িটাকে একরকম আটকে দাঁড়িয়ে রয়েছে কতগুলো কালো কালো ছায়া মূর্তি। অন্ধকারে ভালো করে ওদের দেখা যায় না। গাড়োয়ান নিজের জায়গায় বসে ভয়ে ঠকঠক করে কাঁপছে। গরুগুলো কেমন যেন চঞ্চল হয়ে পড়েছে। এই কে তোরা? কে? দেখ দেখ, যদি ডাকাতে দল হোস তাহলে কিন্তু এখানে কোনো সুবিধা করতে পারবি না। আমার কাছে কিন্তু একটা পয়সাও নেই। ছায়ামূর্তিদের মধ্যে থেকে কে যেন একবার মুখ তুলে তাকালো অবিনাশের দিকে। অবিনাশ অবাক হয়ে দেখল গাড়োয়ানের 2 চোখের মণি কেমন যেন সাদা ফ্যাকাশে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে অবিনাশের মনে পড়ে গেল কথাটা। একটু আগে গেলেই তো নিশিপুরের সেই ফাঁকা জমি। কথাটা মনে পড়তে সে একবার ভয়ে ঢোক গিলল। ততক্ষণে গাড়োয়ান মুখ তুলে তাকিয়েছে অবিনাশের দিকে, বলছে, টাকা পয়সা কোনো কিছুই চাই না বাবু, কটা খেতে চাই। কতদিন ধরে খাইনি, কতদিন ধরে পেটের ভেতর দানা পানি কিছু পড়েনি, 2 খেতে দেবেন? গাড়োয়ান ততক্ষণে নেমে এসেছে গাড়ি থেকে। ছায়ামূর্তিগুলো ওর সামনে গিয়ে দাঁড়িয়েছে। অদ্ভুতভাবে 2 হাত সামনে বাড়িয়ে যেন ভিক্ষে করছে। অবিনাশ ভয়ে চমকে উঠল। ব্যাপারটা সুবিধের নয়, কিন্তু যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। কিন্তু তোরা কারা? এইদিকে তো কোনো লোকজন থাকে না, তাহলে এইখানে তোরা হঠাৎ করে কোথা থেকে এলি? প্রশ্নটা করার মতো কিছু নেই, তবে অবিনাশ ভাবল কথায় কথায় ওদের সঙ্গে একটু কথা বাড়িয়ে নেওয়া দরকার। লোকগুলো আবার হেসে ওঠে। তার সঙ্গে সঙ্গে গাড়োয়ানের মুখ থেকে বেরিয়ে এলো আবার সেই অদ্ভুত গলা। এইটা গাড়োয়ানের গলা নয়। বাবু নিশিপুরের জমিতে কেমন মেলা বসেছে। অবিনাশ অবাক হয়ে তাকায় সেদিকে আর আশ্চর্য হয়ে যায়।
একটু আগে যে জমিটা ফাঁকা পড়েছিল, অন্ধকার চারপাশ থেকে ঘিরে ধরেছিল, চাঁদের আলোয় এখানে ওখানে ইতিউতি দেখা যাচ্ছিল, সেইখানে এখন যেন লোকের মেলা, লোকজনের হট্টগোল, আলোর রোশনাই, সব কিছু ছড়িয়ে রয়েছে সেই নিশিপুরের জমিতে। এই অল্প সময়ের মধ্যে ভোল বদলে গেল কি করে? সামনের দিকে খটখট শব্দ শুনে তাকাতেই অবিনাশ আরো চমকে উঠল। এখন আর ছায়ামূর্তি নয়, তার বদলে দাঁড়িয়ে রয়েছে কতগুলো লোক, মেয়ে পুরুষ বাচ্চা মিলিয়ে 7-8 জন হবে। সবার চেহারা রোগা, ফ্যাকাশে চোখের মনি, সাদা মাথার চুলগুলো এলোমেলো, চেহারা এমন হয়েছে যেন কঙ্কালের উপর কেউ চামড়া বসিয়ে দিয়েছে। বাচ্চাগুলো অদ্ভুত করে কাঁদছে, মহিলারা মুখে আঁচল চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। পুরুষ যে 3 জন ছিল, তারাই এখন হাত পেতে বলছে, অবিনাশ ভয় পেল। মানুষের সঙ্গে লড়াই করা যায়, তাদের ভয় দেখানো যায়, কিন্তু যারা মানুষ নয় তাদের সঙ্গে লড়াই করা অসম্ভব। সে গরুর গাড়ির পেছনে এলো। একটা ছোট বস্তায় মুড়ি ঢাই করা ছিল। বাড়ির জন্য খানিকটা মুড়ি নিয়ে ফিরছিল সে। সেই মুড়ির বস্তাটা এনে ওদের সামনে ফেলতেই হুড়মুড় করে মূর্তিগুলো ঝাঁপিয়ে পড়ল মুড়ির বস্তার উপর। মুঠো মুঠো করে তুলে মুখে পুড়তে লাগলো। আর পুড়তে পুড়তে অবিনাশ দেখতে পেল তাদের মুখের ভেতরটা কেমন যেন লাল টকটকে আগুনের মতো জ্বলছে। সাদা লম্বা দাঁতগুলো হিংস্র। ওই একটা দাঁতের কামড় বসালে শরীর থেকে মাংস তুলে নেওয়ার জন্য সেটা যথেষ্ট। অবিনাশ আগে বাঘ দেখেছে। বাঘের দাঁত আর ওই লোকগুলোর দাঁতের মধ্যে খানিকটা আকার ছাড়া আর কোনো কিছুর পার্থক্য নেই। দেখ দেখ, তোদের তো আমি খেতে দিয়েছি, এইবার আমায় ছেড়ে দে, আমার পথ ছাড়। লোকগুলো তখন মুড়ি খেতে ব্যস্ত। অবিনাশের কথা শুনে চোখ তুলে তাকালো। অবিনাশ চমকে উঠল। সাদা ফ্যাকাশে চোখের দৃষ্টির মধ্যে যেন আগুন জ্বলছে। আর তারপরেই খিকখিক করে হেসে উঠল ওরা। চলে যাবেন বাবু, আপনি আমাদের খেতে দিয়েছেন, আপনার ক্ষতি করব না, কিন্তু যাবার আগে একবার নিশিপুরের মেলা দেখে যাবেন না। অবিনাশ দেখল গাড়োয়ান তখন নিজের জায়গায় উঠে বসেছে। গরুগুলো গাড়ি চালাবার জন্য হাঁসফাঁস করছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠতে উঠতে বলল, আবার আমি অন্য একদিন আসব, তোদের জন্য আমি আবার কিছু খাবার নিয়ে আসবো। আজ আমার পথ ছাড়, আমাকে যেতে দে। আচ্ছা বল তো, কবে আনবো বল? আর মূর্তিগুলো এবার একে অপরের দিকে তাকালো। তারপর যেন মূর্তির মতো আস্তে আস্তে তারা পথ ছেড়ে দিল। গরুগুলো যেন ছুটে পালাবার মতো করতে লাগলো। গরুর গাড়িটাকে নিয়ে দ্রুত এগোতে লাগলো সামনের দিকে। পেছন থেকে অদ্ভুত গলায় ডেকে উঠল তারা। তাদের মধ্যে একজন বলল, প্রতি মাসেই তো আমাদের মেলা বসে, প্রতি মাসের পূর্ণিমা রাতে আমাদের মেলা বসে বাবু, প্রতি মাসের পূর্ণিমা রাতে। দূর থেকে অবিনাশ কথাগুলো শুনতে পেল। তখন তার গোটা শরীর শিরশির করে কাঁপছে। একটা অদ্ভুত ভয় তাকে জড়িয়ে ধরেছে। অনেকটা দূরে সেই গাড়িটা আবার যখন থমকে দাঁড়ালো, তখন অবিনাশ নিচে নেমে দেখতে পেল তার গাড়োয়ান জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে গাড়ির উপরে। দুনিয়াতে এমন অদ্ভুত কিছু ব্যাপার আছে যে সম্পর্কে তোমরা জানা তো দূরের কথা, ভাবতেও পারবে না। তোমরা যেটুকু জানো কিংবা দুপাতা বই পড়ে যেটুকু জ্ঞান অর্জন করো, তা অতি সামান্য। এর বাইরেও এমন অনেক কিছু আছে যার ধারণা করা বড় মুশকিল। ঠাকুরমশাইয়ের মুখে এমন কথা শুনে সচরাচর আমরা যেটা বুঝতে পারি সেটা হলো একটা গল্প শুনতে চলেছি। কিন্তু আজ ব্যাপারটা একটু অন্যরকম ছিল। আর সকালে যখন কিশোরী আমার বাড়িতে এসে পৌঁছলো, তখন দেখলাম মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে রয়েছে। আমি বললাম, আরে কি হয়েছে, সকাল সকাল এমন মুখ ভার করে আছো কেন? এমনিতেই তো ছুটির দিন, তার উপর তারানাথের বাড়িতে যাওয়ার কথা আছে। এমন দিনে মন উৎফুল্ল না রাখলে কি করে হবে বলো তো?
সবই বুঝেছি, কিন্তু সমস্যা হলো কী করে শান্ত থাকি বলো তো? না, তুমি তো জানো মাসির আমি ছাড়া আর কেউ নেই, তাই নানা সময়ে নানা কারণে অকারণে সেখানে আমার যেতেই হয়। শুক্রবার অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে মাসির বাড়িতে গিয়েছিলাম, আজ সকালেই এসে পৌঁছেছি, তাই তো একটু দেরি হয়ে গেল। এখানে গিয়ে শুনি এক অদ্ভুত কাণ্ড, এক অদ্ভুত ব্যাপার হয়ে চলে। কিশোরীর কথায় যেন কি একটা ছিল। আমি কৌতূহলী হয়ে বললাম, কি ব্যাপার হয়েছে বলো তো? তোমার মাসির বাড়ির গ্রামে মাঝে মাঝে অদ্ভুত কিছু উপদ্রব হয়, তা এমন কিছু ব্যাপার নাকি? আর বলো না, শুক্রবার যখন গিয়েছি মাসির বাড়িতে, মাসি তো আমায় দেখে ভীষণ খুশি। কথায় কথায় যা জানালো তা মোটামুটি এই রকম, বাড়িতে মাছ মাংস এই সমস্ত নাকি কাঁচা কিছুতেই রাখা যায় না, রাখলেই রাতের বেলা ঘরে উপদ্রব হয়। মাসি একা থাকে, গ্রামেরই একটি মা মরা মেয়েকে সে নিজের বাড়িতে এনে রেখেছে, সেটা তুমি নিজেও দেখেছো। মেয়েটি তার সঙ্গে রাতে ঘুমায়ও। মেয়েটি কিন্তু ভীষণ ভীতু, কাঁচা মাছ মাংস রান্না করে রাখলে রাতের বেলা রান্নাঘর থেকে নানা রকম শব্দ ভেসে আসে। দুজনে মিলে ভয়ে ভয়ে আলো নিয়ে রান্নাঘরে গিয়ে দেখে কোথাও কোনো কিছু নেই, শুধু কাঁচা মাছ মাংস যা কিছু ছিল, কে যেন একটা সমস্ত কিছুকে যেন লণ্ডভণ্ড করে রেখেছে। বিড়ালের কাজ নয় তো? ইঁদুর বিড়াল মাঝে মাঝে এই সমস্ত করে থাকে। তাছাড়া মাছ উপরে ঝুলিয়ে রাখলেই তো হলো, সেভাবেই তো গ্রামের দিকে থাকে। তোমার কি মনে হয় সে সমস্ত মাসি করে দেখেনি? আরে মাসি কিংবা ওই যে মেয়েটি থাকে তারা কেউই মাছ মাংস খায় না। মেয়েটি আগে খেত, কিন্তু মাসির সঙ্গে থাকতে থাকতে সে ওসব খায় না। মাসি নিরামিষ খাওয়া ঠিক যাকে বলে সেটা না খেলেও মাছ মাংস ডিম এই সমস্ত জিনিসটা একদমই পছন্দ করে না। তবু জমি বাগান এই সমস্ত কাজ করার জন্য মাঝে মাঝে লোকজন আসে, তাদের খাওয়ার জন্য ওসব রান্না হয়। দিনের দিন সেসব হাট বাজার থেকে এনে রান্না করে দেওয়া তো ভারী ঝক্কির ব্যাপার, তাই আগের দিন এনে রাখা। কিন্তু ঘরে কোথাও কিছুই পাওয়া যায় না, ঘরের দরজা জানলা সব কিছুই বন্ধ থাকে, অথচ ঘরের ভেতরেই এমন উপদ্রব। কিন্তু ভেবে দেখো, যেদিন মাছ মাংস কিছু থাকে না সেদিন কিন্তু কোনো ব্যাপারই হয় না। আমি একটু ভেবে বললাম, মানুষের ক্ষেত্রে না হয় বুঝলাম কাঁটা থাকবে, কিন্তু মাছ মানে ছোট ছোট মাছ যদি থাকে তাহলে? আরে এখানেই তো আরও সমস্যা। কিংবা চারাপোনার ক্ষেত্রে কিছু হয় না, বড় মাছ, অনেক কাটা মাছ থাকলেই তখন কেন জানি না মনে হলো ব্যাপারটা আমি ধরতে পারছিলাম না। আমরা আর দেরি করলাম না, পোশাক বদলে নিয়ে হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন মাসের শেষ সময়, আমাদের পকেট যাকে বলে ঘরের মাঠ। এখন বাবুয়ানা করা চলে না, তাই টিপটিপ বৃষ্টির মধ্যে ছাতা নিয়েই আমরা মট লেন পর্যন্ত পৌঁছে গেলাম। তারপর সেখান থেকে কিশোরীর টাকায় একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে আমরা যখন তারানাথের বাড়িতে পৌঁছলাম, তখন দেখি দাওয়ার কাছে বসে রয়েছেন তারানাথ। তাঁর সামনে একটা তাল পাতার ঠোঙা। আমাদের দেখে বললেন, এই তো সময় মতো চলে এসেছো। আরে বসে পড়ো। এখনো বোধহয় গরম আছে, তোমরা আসবে বলে আমি এখনো তোমার বাঁধন খুলিনি। আমরা তক্তপোষের ওপর বসে তালপাতাটা খুলতেই বেরিয়ে এলো সদ্য ভাজা গরম গরম জিলিপি। সেগুলোর সদ্গতি করার জন্য আমরা বেশ ভালো রকমই প্রস্তুত ছিলাম এবং করলামও। যদিও তারানাথের জন্যই বেশিটা রাখলাম। ঠাকুরমশাই খানিকটা খেলেন, খানিকটা আমাদের জন্য দিলেন, আবার খানিকটা তালপাতায় মুড়ে হাসি মুখে বললেন, একজন এসেছিল বুঝলে, রাস্তার মোড়ে গরম গরম খেয়ে আমার জন্য নিয়ে এলো। তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, খানিকটা রেখে দিলাম বুঝলে তো। খেতে যেমন ভালো লাগে, তেমন একদম ঠান্ডা বাতাস দিলে তো আরও খেতে ভালো লাগে। আমার কেমন যেন লাগলো, আসার সময় তারানাথের জন্য কিছু নিয়ে এলে হতো, কিন্তু কি আর করা যাবে। তারানাথ তো নিজেই বলে যা হবার তা এমনিতেই হবে, তার জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। আমাদের পকেট ঘরের মাঠ, এই সময় খানিকটা রাবড়ি তেলে ভাজার জন্য আমাদের দুবার ভাবতে হয়। আর তাছাড়া এখন যে টানাটানি চলছে, তারানাথ বাজারের কথা জানে না। তাছাড়া সে তো আর আমাদের বাইরের লোক নয়, তাই আর কিছু বললাম না। জিলিপি শেষ করে কথায় কথায় কিশোরী যখন তার মাসির বাড়ির কথাটা বলল, তখনই ঠাকুরমশাই ওই কথাটা বলেছিলেন। কিন্তু এই অদ্ভুত ব্যাপারটার কারণ কি?
মাছ মাংস কাটা অবস্থায় থাকলেই ঘরের ভেতরে উপদ্রব হয়, কিন্তু অন্যান্য সময় হয় না কেন? তাহলে কি কেউ রক্তের টানে? ঠিকই বলেছ, রক্তের টানে। কাটা মাছ মাংসের যে রক্ত জমে থাকে, সেই রক্তের আলাদা গন্ধ থাকে, আর তার টানে মাঝে মাঝে অশুভ কিছু ঘরের ভেতরে ঢুকে পড়ে। হতে পারে আশেপাশে কোথাও অশুভ কিছু বাসা বেঁধেছে, তার জন্যেই এই অবস্থা। চিন্তা নেই, আমি একটা পথ বলে দেবক্ষণ। সেই প্রক্রিয়া করলে হয়তো সুরাহা মিলতে পারে, আর যদি না মেলে তখন অন্য কিছু দেখা যাবে। ঠাকুরমশাইয়ের কথায় কিশোরী খানিকটা আশ্বস্ত হলো। আমিও হলাম, কারণ আমি জানতাম কিশোরীর বিপদে ঠাকুরমশাই কোনো একটা সমাধান করে দেবেনি। যতই ঠাকুরমশাইয়ের কথায় কিশোরী মাঝে মাঝে অবিশ্বাসী হয়ে উঠুক না কেন, কিশোরীর কথায় ঠাকুরমশাই মনক্ষুণ্ণ হন না কেন, ঠাকুরমশাই তো জানেন কিশোরীর মতো বিদগ্ধ শ্রোতা তিনি আর দ্বিতীয় কোথাও খুঁজে পাবেন না। তাছাড়া কিশোরীর সৌজন্যেই তো আমাদের এখানে আসা। আমার জিলিপি আমি শেষ করে হাত মুখ ধুয়ে চুপ করে বসলাম। ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। বুঝতে পারলাম আজ আমাদের বলার জন্য তিনি মনে মনে একটা গল্প গুছিয়ে নিচ্ছেন। কিশোরীর মুখটা কিন্তু এখন আর আগের মতো কালো নেই, খানিকটা উদ্ভাসিত হয়েছে। বোধহয় ঠাকুরমশাইয়ের বলা সান্ত্বনা বাক্যতেই সে খানিকটা সান্ত্বনা লাভ করতে পেরেছে। আমি বললাম, আজ একটা অন্যরকম গল্প বলুন, মানে ওই ভূত প্রেত এইসব গল্প তো অনেক শুনেছি, আজ এমন একটা কোনো গল্প বলুন যেমন গল্প হয়তো এর আগে আমরা কম শুনেছি। ঠিকই ঠাকুরমশাই, ভয়ের গল্প ভূতের গল্প শুনতে শুনতে সে একরকম একঘেয়ে ব্যাপার হয়ে গেছে। আজ অন্য কিছু বলুন তো, মনটা আজ এমনিতেই খুব একটা ভালো নেই। ঠাকুরমশাই সামান্য হাসলেন, তারপর বললেন, আজ যে খদ্দের এসেছিল তার কাছে শুনলাম গোবিন্দপুরের কাছে নাকি এক মেলা বসেছে। সেই মেলায় কখনো তোমাদের যাওয়া হয়েছে কি? অফিসের চাপের পরে বাড়ি ফিরে এসে আর মেলা টেলা যাওয়ার ইচ্ছে হয় না, তবে ভেবেছিলাম আজ আপনার এখান থেকে বেরিয়ে সেখানে একবার যাব, কিন্তু যেতে আসতে সময় লেগে যাবে। তাছাড়া মেলা তো আর এখনকার দেখার কথা নয়, সেসব ছোটবেলায় ভালো লাগতো। ছোটবেলায় আমাদের গ্রামের পাশের গ্রামে একটা মেলা হতো, আর শিবরাত্রি পুজোর সময় থেকে 15 দিন চলতো গ্রামের মেলা। সে যে কেমন ছিল তা তোমরা ধারণা করতে পারবে না। একটা বড় সড়ো হাটের মতো, ধানের বস্তা থেকে শুরু করে ছাগল গরু মুরগি পর্যন্ত সেখানে বিক্রি হতো। অনেক রকম খাবারের দোকান, ফল ফুলের দোকান, এমনকি আরও অনেক দোকান থাকতো। এমন কিছু নেই যা গ্রামে গঞ্জে পাওয়া যায় অথচ ওই মেলায় পাওয়া যায় না। খাবারের দোকান থাকতো লাইন দিয়ে পর পর। বাবার সঙ্গে সেই মেলায় 2-1 বার গিয়েছিলাম। তারপর গ্রামের পথে ঘুরতে ঘুরতে অনেক মেলায় এখানে ওখানে নানা সময়ে গিয়ে পৌঁছেছি। এই দেখো, তোমাদের মেলার কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। একবার একটা অদ্ভুত ঘটনা, দাঁড়াও সে কথা বলবো না, তোমাদের আসল গল্পটা বলবো। ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বলতে শুরু করলেন। যে সময়ের কথা বলছি তা অনেক আগের কথা। সাধনার জীবনে যখন প্রথম পথে নেমেছিলাম তখন মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সে কথা তোমরা ভালো করেই জানো। তা মাতু পাগলির সঙ্গে সাক্ষাতের পর গ্রামের পথে এখানে ওখানে ঘুরে অনেক সাধু সঙ্গ করেছি। সঠিক সাধু খুঁজে বেরিয়েছি দীক্ষা নেওয়ার জন্য। একবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম একটা গ্রামে। গ্রামের নাম মোহনপুর। সেই গ্রামের শেষের দিকে একটা ফাঁকা পরিত্যক্ত জমি ছিল। সেই জমির কাছ থেকেই বড় গ্রামের রাস্তা সোজা গিয়ে মোহনপুরে ঢুকেছে। আমিও সেই পথ ধরে মোহনপুরে গিয়েছিলাম। তা মোহনপুরে তখন বর্ষা পেরিয়ে শরৎ প্রবেশ করতে শুরু করেছে। এমন সময় মোহনপুরে কালী মন্দিরে কালী পুজো হয়। শরৎকালে সচরাচর কালী পুজো হয় না, তবে তখন সেখানে হয়েছিল, কারণ সেই কালী মন্দির ছিল স্বপ্নাদেশ পাওয়া। শরতেরই এক অমাবস্যায় সেখানকার এক জমিদার স্বপ্নাদেশ পেয়ে সেই কালী মন্দির তৈরি করেছিল। জমিদারের পরিবার তখন সেখানে বাস করত। তারাই সেই মন্দিরের দেখাশোনা আর শরতের এক অমাবস্যার রাতে সেখানে কালী পূজা করত।
আমি যেদিন গিয়ে পড়েছি সেদিন অমাবস্যার আগের দিন। মন্দিরের কাছে লোকজনের সমাগম দেখে বেশ ভালো লাগলো আমার। তা গ্রামে একসাথে এত লোকের সমাগমও মাঝে মধ্যেই ঘটে। আমি সেখানে যেতেই কয়েকজন লোক আমার পরনের কাপড় দেখে আমায় সাধু বলে চিনতে পেরে আমায় সেই মন্দিরে নিয়ে গেল। তখন আমার বয়স কম, তবু পরনের লাল কাপড় দেখে সাধু ভেবে সবাই আমায় বেশ সম্মান দেয়। তাছাড়া গ্রামের লোকেরা আমাকে সাদরে আমন্ত্রণ জানালো। এখনকার মতো ভণ্ড সাধুতে তখন দুনিয়াটা ভরে যায়নি। ভণ্ড সাধু তখনও ছিল, কিন্তু তার সংখ্যা ছিল কম। তা আমি সেই গ্রামের কালী মন্দিরে পৌঁছে সেখানে রইলাম সেদিন দুপুরটা। বিকেলের দিকে সেখানকারই একজন গ্রামের লোকের সঙ্গে আমার দেখা হলো। তার নাম অবিনাশ মুখুজ্জে, বেশ অর্থবান মানুষ। তার ব্যবসা রয়েছে, গ্রামে জমি জমা রয়েছে বেশ খানিকটা। সে আমায় তার সঙ্গে তার বাড়িতে যেতে অনুরোধ করল। আমি তার সঙ্গে গেলাম। সন্ধেবেলা তার বাড়িতে মুড়ি, চিঁড়ে, দুধ আর দই দিয়ে বেশ ভালো এক প্রস্থ খাবার খেয়ে সন্ধেবেলা তার সঙ্গে বসলাম। তখন তামাক খাওয়ার অভ্যাসটা আমার সবেমাত্র হয়েছে। দু একজন সাধুর কাছে তামাক খেয়েছিলাম। অবিনাশ মুখুজ্জে বলল, সাধু বাবা, যদি কিছু মনে না করেন তাহলে তামাকের ব্যবস্থা করি। আসলে আমার আবার সন্ধ্যের সময়টা তামাক খাওয়ার অভ্যেস আছে তো। তামাক আমিও এর আগে খেয়েছি। উৎকৃষ্ট মানের তামাক হলে তা খেতে বড় ভালোই লাগে। ব্যবস্থা করো। অবিনাশ খুঁজে ব্যবস্থা করল। তা সে আমার চেয়ে বয়সে বড়। তাকে আমি আপনি করে দু একবার বলেছিলাম। তাতে সে মনক্ষুণ্ণ হয়ে বলে, আপনি সাধু, তার উপর ব্রাহ্মণের ছেলে। আপনি আমায় আপনি করে বলবেন না, তাতে আমার অকল্যাণ হবে। তামাক খাওয়ার পর সে কেমন একটা উসখুস করতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার বলো তো? তুমি কি বলতে চাও কিছু আমায়? আসলে দিন কয়েক আগেই 3 গ্রাম দূর থেকে ফেরার সময় নিশিপুরের কাছে একটা অদ্ভুত ব্যাপার আমি দেখেছিলাম। গ্রামের লোকেদের মুখে সে কথা কেউ কেউ শুনেছে, কিন্তু নিজের চোখে দেখেনি বলে সে কথা কেউ বিশ্বাস করতে চায় না। তবে সেই দিন আমি দেখেছিলাম ঠাকুরমশাই, মৃত্যুর পরে কি মানুষ ফিরে আসতে পারে? আসতে পারে। মাঝে মাঝে কিছু মানুষ অতৃপ্ত অবস্থায় মারা গেলে তাদের আত্মা সেভাবেই ঘুরে বেড়ায়। তখন তারা মাঝে মাঝে ফিরে আসে। কিন্তু তুমি যা দেখেছ তা বোধহয় আরো বেশি কিছু। নিশিপুরের কাছে আমার গরু গাড়ির সামনে বেশ কয়েকজন মানুষ এসে দাঁড়িয়েছিল। আসলে তারা মানুষ নয়, ভুল বলতে আমি রাজি নই, তবে তাদের দেখতে একেবারে অবিকল মানুষের মতোই। কিন্তু তারা যে বেঁচে নেই সে কথা আমি বুঝতে পেরেছিলাম। তারা আমার কাছে মুড়িও খেয়েছে। পরের পূর্ণিমায় তাদের কাছে আমার আবার যাওয়ার কথা আছে, তাদের খাবার খাওয়াতে। কিন্তু মৃত্যুর পরেও তারা খাবার খাওয়ার জন্য এইভাবে পথের মাঝে গরুর গাড়ি দাঁড় করাতে পারে, সে কথা তো আমি বিশ্বাস করতে পারছিলাম না। ব্যাপারটা একটু খুলে বলো তো। নিশিপুর গ্রামের কথা আমি আগেও শুনেছিলাম। ওই ঘটনা হওয়ার পর আশেপাশের গ্রামের বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলে একটা ব্যাপার আমি জানতে পেরেছি। তবে সেটা সত্যি কি মিথ্যে আমি জানি না। আজ থেকে অনেক বছর আগে নিশিপুর গ্রামের ওই ফাঁকা মাঠের মাঝে একটা মেলা বসতো পূর্ণিমার দিন। কি কারণে সে মেলা বসতো আমি জানি না, তবে একটা মাত্র দিনে ওইখানেই মেলা হতো। তখন ছিল বর্ষাকাল। বর্ষাকালে সেই মেলা পুরো দমে বসেছে। সকাল থেকেই আকাশের মেঘ কালো হয়ে রয়েছে, তাই মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে আবার সেই বৃষ্টি কমছেও। বিকেলের পর থেকে বৃষ্টি বাড়তে শুরু করল। গ্রামে যারা মেলায় গিয়েছিল তারা বাড়ি ফেরার পথ ধরল, কিন্তু গ্রামে যারা দোকানপাট নিয়ে বসেছিল তারা অত তাড়াতাড়ি ফিরতে পারল না। সমস্ত কিছু গুছিয়ে বেরোতে বেরোতে একটা দুর্ঘটনা ঘটে গেল। মাঠের ওই জায়গাটায়, যার আশেপাশে আগে ধানের জমির ফলন হতো, শুধু ওই জায়গাটুকু বাকি রাখা হতো মেলার জন্য। সেদিন ওই মেলার উপরেই একবার বজ্রপাত হয়েছিল।
গোটা মেলার মানুষজন, দোকানপাট সব আগুনে পুড়ে গিয়েছিল। যারা সেই দৃশ্য নিজের চোখে দেখেছে তারা নিজেরাই বলেছে, অতগুলো মানুষের চিৎকার আর তার সঙ্গে মাংস পোড়া গন্ধ, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, তাদের চোখের সামনে সব কিছু হয়েছে। কিন্তু এসব তো হলো অনেক বছর আগের কথা। তারপরেও মাঝে মাঝে পূর্ণিমা রাতে ওই পথ ধরে বাড়ি ফিরতে গেলে কেউ কেউ ওদের দেখা পেয়েছে, কেউ ভীষণ ভয় পেয়েছে, আবার অনেকেই ওদের হাতে প্রাণ হারিয়েছে। প্রাণ হারিয়েছে? কিন্তু সচরাচর কেমন হয়ে থাকে? আমার সামনে এসে ওরা খাবার চেয়েছিল, আমি ওদের মুড়ি দিয়েছিলাম। কিন্তু সবাই তো আর খাবার দিতে পারে না, তাই হয়তো যারা দিতে পারে না তাদেরকে প্রাণ হারাতে হয়েছে। অবিনাশ মুখুজ্জের কথা শুনে আমার বড় কৌতূহল হল। পূর্ণিমার রাতে সেই অভিশপ্ত মেলা দেখার ইচ্ছে হল। কালী মন্দিরের পূজা উপলক্ষে সেই দিনটা রইলাম। পরদিন সকালে অবিনাশ মুখুজ্জের কাছ থেকে বিদায় নিয়ে বললাম, এতগুলো দিন তো এখানে থাকা যাবে না, আশেপাশের কয়েকটা গ্রামে ঘুরি। যদি সম্ভব হয় তাহলে সেই মেলায় পূর্ণিমার রাতে যাওয়ার চেষ্টা করব। সেই কথা বলে সেখান থেকে বেরিয়ে এলাম। বুদ্ধিমান মানুষ সে, আমায় আটকালো না। সেখান থেকে আশেপাশের বেশ কয়েকটা গ্রামে ঘুরে একটা শ্মশানের কাছে আশ্রয় নিলাম। কয়েকদিন সেখানে থাকতে থাকতেই ধীরে ধীরে পূর্ণিমা এসে পড়ল। পূর্ণিমা যেদিন এসে পড়েছে সেদিন সকাল থেকেই মনটা কেমন চঞ্চল হয়ে রইল। তাছাড়া আগের দিন রাতে একটা ঘটনা ঘটেছিল। আমি আর কিশোরী কৌতূহলী হয়ে ঠাকুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। ঠাকুরমশাই বললেন, আগের দিন রাতে সন্ধ্যার পর শ্মশানের কাছে একটা গাছে হেলান দিয়ে শুয়ে রয়েছি। এমন সময় হঠাৎ মনে হলো আমার আশেপাশে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। তবে পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি, কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছি না। মনে রেখো, এটা কিন্তু আমার জীবনের প্রথম দিকের ঘটনা। তখন আমার তেমন কোনো ক্ষমতা লাভ হয়নি। মাতু পাগলির আশীর্বাদটুকুই শুধু সঙ্গে রয়েছে, দীক্ষা পর্যন্ত হয়নি। আমি চমকে উঠে চারিদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই। অথচ বাতাসে কাদের যেন ফিস ফিস কথা বলার শব্দ শুনতে পাচ্ছি। অনেকক্ষণ একভাবে তাকিয়ে থাকার পর আধো অন্ধকারে চাঁদের আলোয় মনে হলো কালো কালো কতগুলো ছায়া যেন শ্মশানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। চমকে উঠলাম। তারপরেই একটা মেয়েলি গলায় খিলখিলে হাসির শব্দ শুনে আমার থেকে একটু দূরে একটা গাছের তলায় তাকাতে দেখতে পেলাম এক অবিশ্বাস্য দৃশ্য। গাছের তলায় একটা মেয়ে মানুষ, গাছের একটা ডালের উপর দুটো পা জড়িয়ে রেখে মাথাটা নিচের দিকে দিয়ে আস্তে আস্তে দোল খাচ্ছে। তার মাথার চুলগুলো লম্বা হয়ে নেমেছে মাটির দিকে। সর্বনাশ! তারপর দৃশ্যটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। প্রচণ্ড ভয়ে যেন গোটা শরীর পাথরের মতো হয়ে গেল। এই মুহূর্তে ঠিক কি করা প্রয়োজন বুঝতে পারছিলাম না। সে আস্তে আস্তে দোল খেতে খেতে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তার সেই হাসির শব্দ গোটা শ্মশানের মধ্যে যেন গুঞ্জন শুরু করেছে। আস্তে আস্তে মনে হলো আকাশে সেই কালো কালো ছায়াগুলো ছড়িয়ে এসেছে। মাঝে মাঝে নানা কারণে শ্মশান জেগে ওঠে। তখন শ্মশানে থাকা শুভ অশুভ সমস্ত আত্মারা রাতের অন্ধকারে শ্মশানের বাইরে বেরিয়ে আসে। সে কথাটা আমি জানতাম। এমনটাই কিছু হয়তো হয়েছিল। কালো কালো ছায়াগুলো আমার দিকে এক পা করে এগোতে লাগলো। সেই মেয়েটা অদ্ভুতভাবে হাসতে হাসতে এবার বলল, আজ রাতে ওকে নিয়ে চল আমাদের সঙ্গে। এই শ্মশানে আজ রাতে যে আমরা থাকি সে কথা না জেনে এইখানে প্রবেশ করেছে। তার কথায় বাকিদের মধ্যে যেন হুল্লোড় পড়ে গেল। হাসির শব্দ, চিৎকার, কান্না সবকিছু মিলিয়ে সে এক পৈশাচিক অবস্থা। হাওয়ায় দুলতে থাকা সেই মেয়ের শরীরটা মাটিতে নেমে এলো একটু একটু করে। সে এক পা করে আমার দিকে এগোচ্ছে। আর শ্মশানের মধ্যে যেন এক অদ্ভুত অবস্থা তৈরি হচ্ছে।
দূর থেকে শিয়াল ডাকতে লাগলো। শ্মশানের মাথার উপর যেন প্রবল হাওয়া বইতে লাগলো। কালো কালো ছায়াগুলো আমার চারপাশে এলোমেলোভাবে ছড়িয়ে পড়ছে। কি বিভৎস তাদের দেখতে! কারোর ঘাড়ের উপর মাথা নেই, তো কারোর গোটা শরীরটা নরকঙ্কাল দিয়ে তৈরি। কারোর শরীর মানুষের মতো হলেও এখানে ওখানে আধ খাওয়া। তাদের সাদা ফ্যাকাশে চোখ, লম্বা হাত আর বিভৎস সেই শরীর, যেন আমার মাথার ভেতরটা ভয়ে পাগলের মতো অবস্থা করে দিচ্ছিল। কি করব বুঝতে না পেরে ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ঠিক সঙ্গে সঙ্গেই মনে হলো শ্মশানের মধ্যে একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। ভয় পাচ্ছিস কেন? গোটা জীবন তো তোকে এদের নিয়েই কাটাতে হবে। কণ্ঠস্বরটা শুনে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলতে দেখতে পেলাম সেই ঝড় কখন যেন থেমে গেছে। সেই ছায়ামূর্তিগুলো গাছের তলায় সেই মেয়ে মানুষটাকে ঘিরে দাঁড়িয়েছে এখন, আর তাদের সবার দৃষ্টি শ্মশানের প্রবেশ পথের দিকে। সেইখানে কে যেন দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তাকে ভালো করে লক্ষ্য করলাম না, কিন্তু মনে হলো তার পরনেও আমার মতো লাল কাপড়, হাতে একটা লম্বা লাঠির মতো কি যেন। আমি কিছু বলার আগে সে আবার বলল, তুই যত ভয় পাবি ওরা ততই শক্তি পাবে। শ্মশান যেমন পবিত্র জায়গা, তেমন শ্মশান অপবিত্র জায়গা হয়ে উঠতে পারে, কিন্তু তোর মনের জোর দিয়ে তাকে সামলাতে হবে। কিন্তু আমি তো এসব ব্যাপারে তেমন কিছু জানি না। শ্মশানের মধ্যে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমার কথা শেষ হতে না হতেই সেই কণ্ঠে একটা হাসি শুনতে পেলাম। আগের মতো ভয় পাওয়ার হাসি নয়, বরং শান্ত হাসি। সেই হাসির শব্দ শুনে যেন বুকের ভেতরে সাহস ফিরে পাওয়া যায়। গাছের তলা থেকে উঠে দাঁড়াতেই উল্টো দিকের গাছের তলা থেকে সেই মেয়েটা আবার বলল, এখান থেকে চলে যা, এখন এই শ্মশান আমারই। এখন এখানে থাকলে তোর বিপদ হবে। বিপদ হবে না। এই স্থানে তোরাও থাকবি, ও থাকবে, কিন্তু তোরা ওকে ভয় দেখাবি না। আর যদি দেখাস তাহলে কিন্তু এই শ্মশানে তোদের থাকা আমি বার করে দেব। সাধু হাঁটতে হাঁটতে আমার কাছাকাছি এসে পড়েছে। ছায়ামূর্তিগুলো ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। সামনে এলো। তার চেহারা কি ভীষণ! শরীরটা যেন লম্বা হয়ে গেছে। চোখের দৃষ্টি থেকে লাল আগুন বেরিয়ে আসছে। মুখের ভেতর থেকে লাল রঙের আলোর মতো কিছু একটা দেখা যাচ্ছে। অন্ধকারের মধ্যে সেই প্রচণ্ড চিৎকারে শ্মশান কেঁপে উঠছে একটু একটু করে। সাধু তখন আমার কাছে এসে দাঁড়িয়েছে, আর তার দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। আরে এই সাধুকে তো বাড়ির কাছে আমি দেখেছিলাম। বাড়ির কাছে গাছের তলায় সেই সাধু ধুনি জেলে বসে থাকত। বলেছিল আমি বিপদে পড়লে সে আমায় সাহায্য করার জন্য আসবে। বললাম, সাধু বাবা, আপনি এখানে? তোকে যে কথা দিয়েছিলাম তুই বিপদে পড়লে তোর কাছে আমি আসব। তুই আমায় ভুলে গেলেও আমি যে তোকে ভুলতে পারিনি তারানাথ। সাধু আমার কাছে এসে দাঁড়াতেই চারপাশের পরিবেশটা কেমন যেন বদলে যেতে লাগলো। চোখের সামনে সেই কালো ছায়া মূর্তিগুলো কোথায় যেন সরে গেছে। সেই মেয়েটার গলা তখন দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে, আজ রাতে বেঁচে গেলি, কিন্তু আবার যদি কখনো সামনে পাই তাহলে কিন্তু আর বাঁচতে পারবি না। আর বাঁচতে পারবি না তুই। তার কণ্ঠস্বর যেন আমার কানে লেগে রইল। একটা ভয় আমায় আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে রইল অনেকক্ষণ। সাধু সেই রাতে অনেকক্ষণ আমার সঙ্গে ছিল। এক সময় ক্লান্তিতে আমার গোটা শরীর জড়িয়ে আসতে লাগলো। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। পরদিন সকালে মনে মনে স্থির করলাম নিশিপুরের সেই অভিশপ্ত মেলার কাছে যাব।
তাই সেখান থেকে বেরিয়ে পড়লাম নিশিপুরের উদ্দেশ্যে। পথের মাঝামাঝি আসতেই অবিনাশ মুখার্জির সঙ্গে দেখা হয়ে গেল। সে গরুর গাড়িতে করে কোথায় যাচ্ছিল। বলল, ঠাকুরমশাই, আমি পাশের গ্রামে একটা কাজে যাচ্ছি, তা ফিরতে ফিরতে ধরুন ওই সন্ধে তো হয়েই যাবে। আপনিও আমার সঙ্গে চলুন, ফেরার পথে না হয় সেই মেলা আপনাকে একবার দেখিয়ে আনব। তোমার সঙ্গে যে এইখানে দেখা হয়ে যাবে সে কথা আমি ভাবতে পারিনি। শ্মশানের কাছে রাত কাটিয়ে যে কি দুর্ভোগে পড়েছিলাম। যাকে চলো। অবিনাশ মুখোপাধ্যায়ের সঙ্গে পাশের গ্রামে গিয়ে পৌঁছালাম। সে ব্যবসার কারণে সেখানে গিয়েছিল। সেখান থেকে বেরোতে বেরোতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেল। সেই দিন পূর্ণিমা, অথচ আকাশে কালো মেঘ জমেছে। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আগেই। বেরোবার আগে গরুর গাড়ির গাড়োয়ান বলল, বাবু, সেদিন রাতে যা হয়েছিল আবার যদি আজকে রাতে হয়, আজকের রাতটা না হয় এখানেই থেকে যান, কাল সকালে এখান থেকে যাওয়া যাবে। তুমি চিন্তা করো না, সবাই একসঙ্গে থাকলে কোনো কিছু হবে না। গাড়োয়ান একটু ভয় পাচ্ছিল, তাই গরুদের খাইয়ে সেখান থেকে আমরা যখন বেরোলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। নিশিপুরের সেই মেলার কাছে পৌঁছতে আরো অনেকটা সময় কেটে গেল। এর মাঝে ঝমঝম করে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। গ্রামের পথ পিছল হয়ে থাকলে গরুর গাড়িতে সেই পথ যাওয়া সহজ ব্যাপার নয়। জলকাদায় গাড়ির চাকা আটকে যায়, গরুর পা পিছলে যায়। মাঝে মাঝে এমন সময় গরু জলকাদার মধ্যে চলতে পারে, কিন্তু গাড়ি নিয়ে গাড়ি টানতে টানতে যাওয়াটা সহজ ব্যাপার নয়। আমরা সেই পথের কাছে পৌঁছেছি, এমন সময় অবিনাশ হায় হায় করে উঠল। সর্বনাশ হয়ে গেছে ঠাকুরমশাই, ওদের জন্য তো কিছু আনা হয়নি। আজ তো ওদের খাবার দেব বলেছিলাম। অবিনাশ মুখার্জির চমকে ওঠার সঙ্গে সঙ্গে আমিও কেমন যেন অবাক হয়ে গেলাম। তাই তো, এই কথাটাই তো বলেছিল। এই পথে খাবার সঙ্গে করে না নিয়ে এলে বিপদে পড়তে হতে পারে। তখন আমরা অনেকটা চলে এসেছি। গাড়ি চলেছে টুকটুক করে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে। হ্যারিকেনটা গাড়ির ছইয়ের ভেতরে রাখা রয়েছে। গাড়োয়ান বাইরে একটা গামছা মাথায় জড়িয়ে গাড়ি চালিয়ে চলেছে। আমরা সেই পথে এসে পড়লাম। এই পথটা সোজা পেরিয়ে গেলে নিশিপুরের সেই মেলার জায়গাটা দিয়ে মোহনপুর পর্যন্ত গিয়ে পৌঁছতে হবে। মাঝামাঝি পর্যন্ত এসে পড়েছি, এমন সময় হঠাৎ করে গাড়িটা থমকে দাঁড়িয়ে পড়ল। এমনভাবে দাঁড়ালো যে আমি আর অবিনাশ মুখার্জি আরেকটু হলে হুমড়ি খেয়ে সামনে পড়তাম। গাড়ির ভেতর একটা বস্তার মধ্যে চাল ছিল, তাছাড়া আর কিছুই নেই। গাড়িটা থমকে দাঁড়াতেই বাইরে থেকে গাড়োয়ানের ভয়ার্ত গলা শোনা গেল, বাবু, বাবু, কে যেন গরুর গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে। গরুগুলো তখন বাইরে পরিত্রাহী ডাক ডাকছে। তারা মাথা নাড়াচ্ছে মাঝে মাঝে, আর অদ্ভুতভাবে জলকাদার মধ্যে পা চলছে। গাড়ির মধ্যে বসে থাকা যায় না। গাড়িটা একবার এদিক একবার ওইদিকে কাত হয়ে চলেছে। অবিনাশ মুখার্জির ডাকে সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির মধ্যে আমরা গাড়ি থেকে নিচে নামলাম। আর তারপরেই দেখতে পেলাম গাড়ির চারপাশটা ঘিরে ধরেছে কতগুলো কালো কালো মূর্তি। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, বাবু, আমাদের যে বড় খিদে পেয়েছে, আমাদের জন্য খাবার এনেছিস? অবিনাশ মুখুজ্জে প্রথমে কি বলবে বুঝতে পারল না। আমি সাহস করলাম। আগের দিন রাতে শ্মশানের মধ্যে সেই কালো কালো ছায়া মূর্তিগুলোকে দেখে যে ভয় পেয়েছিলাম, আজ কিন্তু আর তেমন ভয় পেলাম না। মনের মধ্যে একটা সাহস পেয়েছিলাম। বললাম, তোমাদের জন্য আজ কিছু খাবার আনা হয়নি, কাল রাতের দিকে এসে তোমাদের খাবার দিয়ে যাব। আসলে অবিনাশ মুখুজ্জে আসার সময় তাড়াহুড়ো। কথাটা শুনেই যেন সেই কালো ছায়ামূর্তির দঙ্গলের মধ্যে একটা অদ্ভুত হুড়োহুড়ি পড়ে গেল। কতগুলো কালো ছায়ামূর্তি চারপাশে দাঁড়িয়ে রয়েছে। একটা তীব্র মাংস পোড়ার গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো চারপাশে। গাড়োয়ান হাউমাউ করে উঠল। গরুগুলো তীব্রভাবে ডাকতে লাগলো। কি যে করব বুঝে উঠতে পারছিলাম না।
শ্মশানে সেই ঝড়ের মতো আমাদের চারপাশে একটা প্রবল হাওয়া বইতে লাগলো। বৃষ্টির দাপটটা বেড়ে গেল এক মুহূর্তে। সঙ্গে সঙ্গে দূরে কোথাও বাজ পড়ল, আর সেই বিদ্যুৎ চমকের আলোতে চারপাশে তাকিয়ে যে দৃশ্যটা আমি দেখতে পেলাম তাও অনেক দিন পর্যন্ত আমার মনের মধ্যে ছিল। তাকিয়ে দেখি গাড়োয়ান একটা গরুর পিঠের কাছে গুটিসুটি মেরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে, আর আমাদের আশেপাশে যারা এসে দাঁড়িয়েছে তারা কেউ মানুষ নয়, অথচ ওদের মানুষের মতো শরীর। মানুষের কঙ্কালের উপর কেউ যেন চামড়া বসিয়ে দিয়ে গেছে। তাদের পেট ভেতরে ঢুকে গেছে। দুই চোখে মানুষের মতো দৃষ্টি হলেও অদ্ভুতভাবে বিস্ফারিত হয়ে আছে। মুখটা হাঁ করা, সেই মুখের ভেতর থেকে লাল গড়িয়ে পড়ছে। দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে রয়েছে। তাদের দুটো হাত সামনের দিকে পাতা। সেই হাতের আঙুলগুলো যেন অস্বাভাবিক বড়, আর সেই আঙুলের মধ্যে বড় বড় নখ। তাদের মধ্যে একজন খিলখিল করে হেসে উঠে বলল, যখন খাবার আনিসনি তাহলে আজ রাতে তোদেরই খাবো। তোদের রক্ত মাংস খেয়ে আমাদের পেট ভরাবো আজ রাতে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সবাই যেন একসাথে হেসে উঠল। তারপর তারা গোল করে আমাদের গরুর গাড়িটাকে ঘিরে অদ্ভুতভাবে ঘুরতে লাগলো। ততক্ষণে ঘুরতে ঘুরতে তাদের সংখ্যা বাড়তে শুরু করেছে। বুঝতে পারছি তাদের সবার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনের মধ্যে মাংস পোড়ার গন্ধের সাথে সাথে একটু একটু করে ছড়িয়ে পড়ছে আরেকটা ভয়ানক দৃশ্য। আগুনের মধ্যে ঘুরতে ঘুরতে যেন একটা আগুনের বলয় তৈরি হয়েছে চারপাশে, আর সেই বলয়টা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। একবার যদি গরুর গাড়িটাকে স্পর্শ করতে পারে তাহলে তার সঙ্গে আমরা সকলেই পড়ে যাব। বলেই ঠাকুরমশাই চুপ করতেই কিশোরী বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, আপনি তো বলেছিলেন বৃষ্টি হচ্ছিল, তাহলে বৃষ্টির মধ্যে এমনভাবে আগুন জ্বলছিল কি করে? আগেই তো বলেছি, এমন অদ্ভুত একটা ব্যাপার ঘটেছিল যে ব্যাপার আমি জীবনে খুব কমই দেখেছি। শুধু বৃষ্টি পড়ছে না, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এমন বৃষ্টির মাঝে আগুন জ্বলা তো দূরের কথা, সমস্ত কিছু ভিজে একাকার হয়ে যাওয়ার কথা। আমাদের গোটা শরীর ভিজে জবজব করছে, অথচ সেই আগুনটা যেন দাউ দাউ করে জ্বলতে জ্বলতে আমাদের দিকে এগিয়ে আসছে। তার মধ্যে কারোর হাত, কারোর পা, কারোর মাথা সেই আগুনের গোলা থেকে বাইরে বেরিয়ে আসছে, আর খিলখিল করে হাসতে হাসতে একটাই কথা বলছে, বড় খিদে পেয়েছে, কতদিন ধরে এখানে রয়েছি, বড় খিদে পেয়েছে। অবিনাশ মুখার্জি ভয়ে কাঁপতে কাঁপতে গরুর গাড়ির পেছনের দিকে হুড়ুমুড় করে ওঠার চেষ্টা করতে গিয়ে জল কাদার মধ্যে ছিটকে পড়ল। সেই আগুনের দঙ্গলের মধ্যে থেকে একটা হাত ছুটে এসে অবিনাশ মুখার্জির পায়ের কাছটা খামচে ধরে তাকে একটা হ্যাঁচকা টানে খানিকটা নিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তার কাঁধের দিকটা চেপে ধরে তাকে টানতে টানতে বললাম, তোমরা চলে যাও, তোমাদের খাবার দেবে বলেছে তো, কাল দেবে, পরশু দেবে। আজ অবিনাশ মুখার্জির ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না। আর আমাদের আজকের খিদের কি হবে? আজকেও যে আমাদের খেতে হবে। একটা মস্ত বড় হাঁস এই আগুনের মধ্যে থেকে বেরিয়ে এলো। তার মাথার খুলিতে আগুন জ্বলছে, মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে আগুন। সেই অবস্থায় সে অবিনাশ মুখোপাধ্যায়ের পায়ের উপর কামড়ে ধরল। অবিনাশ খুব জোরে চিৎকার করে উঠে জ্ঞান হারিয়ে ফেলল। গাড়োয়ান ছুটে পালাতে গিয়ে সেই আগুনের মধ্যে পড়তেই আমার চোখের সামনে তার গোটা শরীরটা দাউ দাউ করে পুড়ে গেল এক মুহূর্তের মধ্যে। আমি কি করব বুঝতে পারছিলাম না। পর মুহূর্তে সেই সাধুর কথা মনে পড়ে গেল। কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে সেই সাধুকে মনে করতে লাগলাম,
আর সঙ্গে সঙ্গে মাতু পাগলিকে মনে পড়ল। কৈখালির শ্মশানে দেখা সেই কাল ভৈরবকে দেখার প্রথম দৃশ্যের কথা মনে পড়ে গেল। অনেকগুলো দৃশ্য চোখের সামনে ঘুরতে লাগলো, আর তারপরে বুঝতে পারলাম একটা গরম আগুনের হলকা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। চোখ খুলে সামনে তাকিয়ে দেখি সেই লোকটা গরুর গাড়ির সামনে দাঁড়িয়ে, যে গরুর মাথার শিংগুলোকে দু হাতে শক্ত করে চেপে ধরেছিল। সে দাঁড়িয়ে আছে, তার চোখে আগুন দৃষ্টি, গোটা শরীর আগুনে জ্বলছে। বড় কষ্ট পেয়ে মরেছি আমরা, কোনো কিছুই হয়নি আমাদের। তারপরে বন্যার জলে সব ভেসে গেছে, আমাদের মুক্তি হয়নি। তখন থেকে তো আমরা এখানে থাকি, বড় খিদে নিয়ে। সে মস্ত বড় একটা হাঁ করল, আর তার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত দৃশ্য আমার গোটা শরীরকে যেন পাথরের মতো করে দিল। অবিনাশ বাবুর পাটা কামড়ে ধরেছিল একজন, এইভাবেই টানছিল। অবিনাশ বাবু সেই অবস্থাতেই জ্ঞান হারায়। হঠাৎ করে দেখি অবিনাশ বাবু উঠে দাঁড়িয়েছে। পায়ের কাছে কামড়ে ধরে থাকা সেই মাথাটাকে একটা লাথিতে ছিটকে দিল সে আগুনের কুণ্ডলির মধ্যে। উঠে দাঁড়িয়ে আমার দিকে সে ঘুরতে দেখতে পেলাম তার চোখের মণি উল্টে গেছে। সেইভাবেই সে একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকলে আর বাঁচতে পারবো না ঠাকুরমশাই, তাড়াতাড়ি এক্ষুনি আমাদের এখান থেকে বেরোতে হবে, চলুন। কিন্তু এইখান থেকে আমরা যাব কি করে? চারপাশে তো আগুন জ্বলছে। ওইদিকে তাকিয়ে দেখো, গোটা মেলাটা আগুনে দাউ দাউ করে পুড়ছে, আর সেখান থেকে একজন একজন করে এসে যোগ দিচ্ছে এই আগুনের কুণ্ডলির মধ্যে। অবিনাশের মুখেই একটা হাসি দেখতে পেলাম। সে ঝট করে লাফিয়ে উঠে গেল গরুর গাড়ির উপর, আর তারপরেই কি করে যেন গরু দুটো মাটি থেকে উঠে দাঁড়িয়েছে। আমি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গাড়ির ছইয়ের ভেতর লাফিয়ে ঢুকে পড়তেই দেখতে পেলাম গাড়োয়ান যেখানে বসেছিল সেইখানে কে যেন বসে আছে। অবাক হয়ে গেলাম, আমার পাশে ছইয়ের মধ্যে শুয়ে রয়েছে অবিনাশ। তাহলে গাড়ি চালাচ্ছে কে? তখন সেসব ভাবার মতো সময় নেই। লোকটা গরুর গায়ের উপর একটা লাঠির বাড়ি মারতে গরু দুটো একবার ডাক তুলে ঠিক ঘোড়া যেভাবে সামনের পাগুলো বাতাসে ছুঁড়ে সেইভাবেই ছুঁড়ে দিল একবার, আর তারপরে সেই আগুন কুণ্ডলির ভেতর থেকে ঝাঁপিয়ে পড়ল বাইরের দিকে। সঙ্গে সঙ্গে পিছন থেকে প্রচণ্ড চিৎকার ভেসে কারা যেন চিৎকার করতে করতে ছুটে আসতে লাগলো আমাদের দিকে। পেছনে তাকিয়ে দেখি আগুনে পুড়তে থাকা কতগুলো বিভৎস মূর্তি ছুটতে ছুটতে আমাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু আমি তখন কি করব? গরুর গাড়ি যে চালাচ্ছিল সে কিন্তু কোনো কথা বলছে না। চাঁদের আলো আকাশে নেই, অন্ধকারের মধ্যে ভালোভাবে কিছু বোঝা যায় না। শুধু এইটা বুঝতে পারলাম সে প্রবল বেগে আমাদের সেইখান থেকে সামনের দিকে নিয়ে চলেছে। পেছনে ডান দিকে তাকাতে নিশিপুরের সেই অভিশপ্ত মেলার দিকে একবার চোখ গেল। গোটা জায়গাটার আগুন এখন নিভে গেছে। বৃষ্টিটা আরো জোরে জোরে নেমে এসেছে, আর সেই বৃষ্টির মধ্যে আমাদের গাড়িটা ছুটতে ছুটতে চলেছে সামনের দিকে। একটানা এতটা কথা বলে ঠাকুরমশাই চুপ করলেন। পাশে রাখা ঘটির জল ঢকঢক করে খানিকটা খেয়ে নিয়ে মাহাতের চেটোতে মুখ মুছে নিয়ে বললেন, জীবনে বেশ কয়েকবার আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, তার মধ্যে সেইবার পেয়েছিলাম উঠে আসতে থাকা মূর্তিগুলো যে কোনো সময় গরুর গাড়িটা ধরে ফেলতে পারে, আর একবার তাদের স্পর্শ পেলেই যে গাড়িটা দাউ দাউ করে পুড়ে যাবে তা আমি ভালোই বুঝতে পারছিলাম। অবিনাশ ঘুমোচ্ছে। এইমাত্র যে লোকটা আমায় মনের জোর দিয়ে তুলেছে ওপরে, সেই লোকটা এর মধ্যে ঘুমিয়ে পড়ল কি করে? গরুর গাড়ি যে চালাচ্ছে তাকে উদ্দেশ্য করে আস্তে আস্তে ক্লান্ত গলায় বললাম, কে তুমি? গাড়োয়ান তো আমার চোখের সামনে আগুনে পুড়েছে, তাহলে তুমি কে? লোকটা কোনো কথা বলল না, মাথাটা তুলে একবার শুধু আমার দিকে তাকালো। আর সে তাকানোর সঙ্গে সঙ্গেই যেন আমার মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করে উঠল। চোখের সামনে দৃশ্যপট বদলে গেল এক মুহূর্তের মধ্যে। দেখতে পেলাম
আমি এসে দাঁড়িয়েছি একটা মেলার মাঝখানে। চারিদিকে লোকজন, হই হল্লা। তারপর জোর বৃষ্টি নামতেই লোকজন আস্তে আস্তে ফাঁকা হয়ে যেতে লাগলো। যে কটা দোকান চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসেছে তারাও দোকানপত্র গুটিয়ে নিতে লাগলো। আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। আমার থেকে খানিকটা দূরে একটা লোককে দেখতে পেলাম। তার ছোট মতো দোকান। সে দোকানের দিকে পুঁটলিতে বাঁধা ছাঁদা করে বাইরে বেরোনোর জন্য অপেক্ষা করছে। লোকটাকে দেখে কেমন যেন চেনা বলে মনে হলো। এই লোকটাই তো আগুনের সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছিল। সে বারবার আকাশের দিকে তাকিয়ে কি যেন বলছে। তার কথা আমি শুনতে পাচ্ছি না। প্রবল বৃষ্টির সঙ্গে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। দোকানের লোকেরা আর যারা আটকে পড়েছিল তারা যে বেরোবে সেটাও করতে পারছে না। আর এমন সময় একটা তীব্র বিদ্যুৎ নেমে এলো সেই মেলার বুক লক্ষ্য করে। এক মুহূর্তের মধ্যে সাদা আলোতে চারপাশটা ভরে যাওয়ার পরেই বুঝতে পারলাম চারপাশটা দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি ছুটে গেলাম সামনের দিকে। যেই লোকটা আমার সামনে দাঁড়িয়েছিল সে মাটির উপর পড়ে তখন চিৎকার করছে। তার গোটা শরীর আগুনে পুড়ছে। কিন্তু আমি কি করব? চেষ্টা করেও তাদের কাউকে আমি ধরতে পারছি না। তারপরেই চোখের সামনে কেমন যেন ধাঁধা লাগলো। চারপাশে রাত হয়ে গেছে। সেই রাতের মধ্যে শিয়াল কুকুরের দল সেই পোড়া জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। ওরা মাংস টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চারপাশের মাংস পোড়ার গন্ধ, ধোঁয়া আর ছাই, এই সব কিছুর মধ্যেই একটু একটু করে বৃষ্টি হয়ে চলেছে। চোখের সামনে যেন একটু একটু করে দৃশ্যপট বদলাতে শুরু করলো। দেখতে পেলাম চারপাশে এখন ফাঁকা জমি, আর সেই জমিতে হাঁটু পর্যন্ত জল জমেছে। বুঝতে পারলাম এই নিশিপুরের অভিশপ্ত মেলার যে দৃশ্যটা আমি দেখলাম তা আজ থেকে অনেক বছর আগে ঘটে গেছে। কিন্তু কেন এই সব কিছু আমি দেখলাম? কেন? কথাটা ভাবতে ভাবতেই আমার চোখ চলে গেল সেই জায়গাটা থেকে এক পাশের দিকে। দেখি সেইখানে দাঁড়িয়ে রয়েছে সেই সাধু, যে সাধু শ্মশান থেকে আমায় বাঁচিয়ে নিয়ে এসেছিল। তার সঙ্গে আমার চোখে চোখে হতেই সে কথা বলল। তার গলাটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে। তারানাথ এখনো বুঝতে পারলে না ওদের আত্মারা সবাই এখানে বন্দী হয়ে আছে। তাই প্রত্যেক পূর্ণিমার রাতে ওদের আত্মারা এখানে ফিরে আসে। ওদের যদি মুক্তি দিতে পারো তাহলে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু কিন্তু আমি ওদের মুক্তি দেব কি করে? তাছাড়া ওদের দেহের কোনো অংশ তো এখন আর খুঁজে পাওয়া যাবে না। বন্যায় সবকিছু ভেসে গেছে। তাহলে? উপায় আছে, উপায় আছে। সে উপায় তুমি করতে পারবে। এমনি এমনি তোমার সঙ্গে সময় অবিনাশ মুখুজ্জেকে মিলিয়ে দেয়নি। এমনি এমনি তুমি এই সময় এখানে আসনি। আজ থেকে অনেক বছর পরে বুঝতে পারবে। সবকিছু জন্মের সময় থেকে লেখা থাকে। তোমার হাতেই ওদের মুক্তি আছে। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই চোখের সামনে থেকে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যেতে লাগলো। যেন একটা প্রবল ঝড়ের ধাক্কায় আমার চোখের সামনে তাসের ঘরের মতো সবকিছু এলোমেলো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রবল ঝাঁকুনি অনুভব করলাম। তাকিয়ে দেখি কখন যেন গ্রামে অবিনাশ মুখোপাধ্যায়ের বাড়ির কাছে এসে পৌঁছেছি। অবিনাশ মুখোপাধ্যায় তখনও জ্ঞান হারিয়ে পড়ে আছে। রাত হয়ে গেছে। আকাশের কালো মেঘ সরে চাঁদের আলো বেরিয়ে পড়েছে। গাড়ির শব্দ শুনে বোধহয় কয়েকজন বাইরে বেরিয়ে এসেছিল। অবিনাশ মুখার্জির বাড়ির লোকজন আমাদের এমন অবস্থায় দেখে তাড়াতাড়ি অবিনাশ মুখার্জিকে তুলে নিয়ে গেল। আর তার সঙ্গে আমাকেও দেখেছিল। আমাকেও নিয়ে গিয়ে বসালো বাড়ির বারান্দার কাছে। একটু পরেই অবিনাশ মুখার্জির জ্ঞান ফিরে এসেছে। তার পায়ের দিকে তাকিয়ে চমকে উঠলাম। তার পায়ের নিচের দিক থেকে খানিকটা জায়গায় তীব্র দাঁতের কামড়। মাংস ছিঁড়ে নিতে পারেনি, কিন্তু গভীর ক্ষততে রক্ত বেরিয়ে এসেছে। রাতেই গ্রামের কবিরাজকে ডেকে তার পায়ে বাঁধন দেওয়া হয়েছিল। কবিরাজ সমস্ত কিছু দেখে বলেছিলেন, আশ্চর্য ব্যাপার,
দেখে মনে হচ্ছে হিংস্র কোনো জন্তু কামড় বসিয়েছে, কিন্তু মাংস ছিঁড়তে পারেনি। বড় বাঁচা বেঁচে গেছেন আপনি। মাংস ছিঁড়ে নিলে পায়ের শিরা ছিঁড়ে যেত, তখন আর আপনাকে বাঁচানো যেত না। আর বাঁচা, যা বিপদে পড়েছিলাম না, ভাগ্যিস ঠাকুরমশাই ছিলেন। শেষ মুহূর্তে ঠাকুরমশাই তো আমায় বাঁচিয়েছেন। আমি বাঁচিয়ে দিলাম? তা নয় তো কি, জ্ঞান তো হারিয়েই ফেলেছিলাম। তারপরে আপনি তো আমায় তুলে নিয়ে গরুর গাড়িতে তুললেন। শেষ মুহূর্তে চোখ খুলে দেখতে পেয়েছিলাম। আমি অবাক হয়ে গেলাম। আমি কখন অবিনাশ মুখুজ্জেকে গরুর গাড়িতে তুললাম? উল্টে নিজেই তো। কথাটা ভাবতে গিয়ে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। অবিনাশ মুখার্জি আমায় গরুর গাড়িতে ওঠার কথা বলেছিল বটে, তারপরে সে নিজেই সামনের দিকে এগিয়ে যায়। আর তারপরেই একটা হুড়মুড় করে শব্দ শুনতে পেয়েছিলাম, যেন গরুর গাড়ির ভেতরে গিয়ে পড়েছে অবিনাশ কোনো ক্ষেত্রে। তাহলে কি সেই সময় তাকে সত্যি সত্যি কেউ? অবিনাশ মুখুজ্জে তখনও বলে চলেছে। শেষ মুহূর্তে চোখ খুলে আমি এটুকুই দেখতে পেয়েছিলাম, তোমরা যে নিশিপুরের অভিশপ্ত মেলার কথা বলো, সে মেলার দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। ওখান থেকে বেঁচে ফিরে আসতে পারতাম না। আর ওদের খাবার দেব বলেছিলাম, কিন্তু আমি সে কথা ভুলেই গিয়েছিলাম। ওরা হয়তো আমাকেই খেয়ে ফেলতো। পায়ের উপর কামড় বসিয়েছে, দেখছো না? গোটা মেলাটা চোখের সামনে দাও দাও করে পুড়ছিল। ভেবেছিলাম এখানেই সব শেষ হয়ে গেল। ঠাকুরমশাই আমায় গরুর গাড়িতে তুললেন, তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপরে যে কি হলো, এই কখন আমার জ্ঞান ফিরল। ঠাকুরমশাই, কি হয়েছিল ঠাকুরমশাই বলুন না। আমি আর কি বলবো, আমি নিজেই তো কিছু বুঝে উঠতে পারছি না। সেই সাধুর অদ্ভুতভাবে দেখতে পাওয়া, শ্মশানের মাঝে সেই সাধুর আমাকে বাঁচিয়ে দেওয়া থেকে শুরু করে গরুর গাড়িতে জ্ঞান হারিয়ে থাকার সময় সেই অভিশপ্ত মেলার দৃশ্য চোখের সামনে দেখতে পাওয়া, সাধুর সঙ্গে কথাবার্তা, সবকিছুই আমার কাছে অদ্ভুত লাগছিল। তাছাড়া আমাদের এতটা গাড়ি চালিয়ে যে কে আনলো সেটাও তো বুঝতে পারছিলাম না। তবু বললাম, শুধু আমি একা নয়, আসলে আমার আরাধ্য এক সাধু, তার অনেক ক্ষমতা। সেই সাধুই আমাদের এই যাত্রায় রক্ষা করেছেন। অবিনাশ মুখুজ্জে হাত তুলে কাকে যেন নমস্কার করে বলল, ভাগ্যিস ঠাকুরমশাইকে সঙ্গে নিয়েছিলাম। একেই বোধহয় বলে ভাগ্য। না হলে দুপুরবেলা ঠিক ওই সময় ওইখানে আপনার সঙ্গে দেখা হবে কি করে? আমার তো যাওয়ার কথা ছিল না। হঠাৎ করে সকালবেলা এক সাধু বাবা এসে উপস্থিত। আমায় বলল, তোর যে এখন যাওয়া হবে না। আজ দুপুরে ঠিক 12টার সময় তুই এখান থেকে বেরোবি। তার আগে একদম যাবি না। তার আগে গেলে কিন্তু বিপদ হবে। আজ পূর্ণিমা, আজ তোর মৃত্যুযোগ রয়েছে। কিন্তু আজ যে সকাল সকাল যাওয়ার কথা, সেখানে ব্যবসার কারণে যেতে দেরি হবে। দেরি করে গেলে অনেক লোকসান হয়ে যাবে বাবা। জীবনের চেয়ে লোকসান আর কিছুতেই হবে না। কিছুক্ষণ দেরিতে গেলে কিচ্ছু হবে না। ব্যবসায় সামান্য লোকসান হলে তা তুই পুড়িয়ে নিতে পারবি। তোর হাতে অর্থযোগ আছে, কিন্তু আর যে মৃত্যুযোগ রয়েছে তার জন্য তোকে সময় পিছিয়ে নিতে হবে। তার জন্যই তো আমি এখানে এলাম। সাধু সম্পর্কে আমি এমনিতেই ভক্তি বিশ্বাস করি, আর তাই তার কথা ফেলতে পারলাম না। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর 12টার সময় গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। মনে মনে একটু ক্ষুণ্ণ হয়েছিলাম, কারণ দেরি করে বেরোলে ফিরতে দেরি হবে।
কিন্তু এখন বুঝতে পারছি সেই সাধু আসলে আপনাকে সঙ্গে নেওয়ার জন্যই আমায় বেরোতে বলেছিল 12টার সময়। অবিনাশ মুখার্জির কথা শুনে মাথার ভেতর তেমনই ঝিমঝিম করছিল। কি যে বলবো বুঝতে পারছিলাম না। কবিরাজ একবার আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুর মশাই, আপনি কে আমি জানি না, আপনার কি ক্ষমতা আছে তাও আমি জানি না। হয়তো অবিনাশ মুখুজ্জেকে আপনি বাঁচিয়েছেন, কিন্তু আপনি বড় ক্লান্ত। আপনার নাড়ি দেখে মনে হচ্ছে আপনার মন চঞ্চল রয়েছে। আপনি খানিকক্ষণ বিশ্রাম নিন, ওষুধপত্র আমি লিখে দিচ্ছি। যদি ইচ্ছা হয় খাবেন, তাহলে শরীরটা ভালো থাকবে। আমার কিছুই ভালো লাগছিল না। কবিরাজের কথা মতো সেই ওষুধপত্র খেলাম। জীবনে আমি ওষুধপত্র খুব কম সময়েই খেয়েছি, কিন্তু সেই দিন যে কি হয়েছিল। তারপর অবিনাশের বাড়িতে স্নান করে খাওয়া দাওয়া করে গোটা দুপুরটা ঘুমিয়ে কাটালাম। সন্ধ্যের সময় যখন ঘুম ভাঙল, তখন অবিনাশ মুখার্জি তার বাড়ির বারান্দার কাছে বসে তামাক খাচ্ছে। আমায় দেখে আহ্বান জানালো। তামাকে দুটো টান দিতে দিতে বলল, কিন্তু ঠাকুর মশাই, মনটা কেমন খচখচ করছে, যেন মনে হচ্ছে যে কিছু একটা এখনো হলো না, সেটা হলেই যেন সব কিছু ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল সেই সাধুর বলা কথাগুলো। ওই মেলা কি হয়েছে তা আমি নিজের চোখে দেখেছি। ওখান থেকে কোনো মৃতদেহ মুক্তি পায়নি, সব বন্যার জলে ধুয়ে গেছে, না হলে শেয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে। ওখানে একটা পূজাপাঠ করতে হবে, শান্তি সস্তয়ন করে সেখানকার সমস্ত আত্মাকে মুক্তি দিতে হবে। এই ব্যাপারে তুমি কিছু করতে পারবে? কালী মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বললে তিনি হয়তো কিছু বলতে পারতেন। তাদের দেহ অবশ্য আর পাওয়া যাবে না। যে এলাকায় তাদের মৃত্যু হয়েছিল, অর্থাৎ ওই জমিতে, সেই জায়গা ঘিরে একটা পুজো পাঠ করলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। আমিও সেটাই ভেবেছিলাম। অতৃপ্ত আত্মারা মুক্তি পায়নি। সত্যি বলতে সবচেয়ে বড় কষ্টে তো ওরাই আছে, তাই না ঠাকুর মশাই? তাই তো মাঝে মাঝে খিদের বসে সেখান থেকে উঠে এসে তারা পথে দাঁড়ায়। আমারই ভুল হয়েছিল। কাল যদি কিছু খাবার সঙ্গে করে আগে আগে নিয়ে আসতাম। তাড়াহুড়োর সময় বেরোতে গিয়ে কি যে হয়ে গেল। তাড়াহুড়োতে নয়, সব কিছু আগে থেকে নির্ধারণ করা ছিল। তুমি অমনভাবে না বেরোলে ওদের ওই বিভৎস রূপ আমরা দেখতে পেতাম না, তাহলে হয়তো মুক্তি দেওয়ার কথা ভাবতাম না। চলো, পুরোহিতের সঙ্গে একবার কথা বলি। তোমাদের তো আগেই বলেছি, গ্রামে তার প্রতিপত্তি আছে। সে লোক দিয়ে পুরোহিতকে ডেকে পাঠালো। পুরোহিত সমস্ত কথা শুনে বললেন, চিন্তা নেই, আমি একটা পুজো করে দেব। গোটা স্থান বন্ধন করে সেখানে শান্তি পুজো করতে হবে। শান্তি সস্তয়ন করে সেখানে ওই লোকেদের নামে পুজো দিতে হবে। অন্তত কতজন ওখানে মারা পড়েছিল সেই কথা আপনি বলতে পারবেন? আমি কিছুই জানতাম না, তবু যেন আমার কানে কানে কেউ বলে গেল একটা শব্দ। আমি তাই বললাম, মোট 40 জন ওখানে মারা পড়েছিল। ওই 40 জনের নাম, গোত্র সবকিছু আমি বলতে পারবো। পুরোহিত মশাই, অবিনাশ মুখুজ্জে, সবাই আমার দিকে অবাক চোখে তাকালো। আমি কি বলেছি আমি নিজেও বুঝতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে কাগজ কলম আনা হলো। অবিনাশ মুখুজ্জে নিজের হাতে তাদের নাম, গোত্র, বাসস্থান সবকিছু লিখতে লাগলো। আর আমি যেন একটা ঘোরের মধ্যে থেকে সমস্ত কিছু বলতে লাগলাম। আমার মনের ভেতরে যেন কেউ একটা একটা করে সেগুলো বলে দিচ্ছিল, আর আমি ওদের বলছিলাম। বুঝতে পারছিলাম যে কণ্ঠস্বরটায় আমি বলছি, এই কণ্ঠস্বর সেই সাধুর নয়, অন্য কারোর। একসময় পুরোহিত পুজোর বিধান দিয়ে কিছু জিনিসপত্রের কথা বলে সেখান থেকে চলে গেল। রাতের খাওয়া সেরে উঠোনের কাছে ঘুরছিলাম। হঠাৎ নাকে একটা তীব্র গন্ধ এসে লাগলো। তাকিয়ে দেখি বাড়ির বাঁশের বেড়ার বাইরের দিকে পথের কাছে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই ভয় পাওয়ার কথা,
কিন্তু আমি ভয় পেলাম না। কেন জানি মনে হলো ছায়ামূর্তিটাকে আমি চিনি। আমি হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম তার দিকে। আধো অন্ধকারের মধ্যে চাঁদের আলোয় তাকে দেখার কথা, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে তাকে আমি দেখতে পাচ্ছি না। বললাম, কে তুমি? কেন এসেছো এইখানে? সাধু বাবা, আমায় চিনতে পারছেন না? আমি তো আপনাদের ওখান থেকে এত পর্যন্ত নিয়ে এলাম। আমি চমকে উঠলাম। এই তাহলে সে, যার জন্যে আমরা এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। কিন্তু এটা কে? কথাটা মনে হতে সে আবার বলল, কাগজে কলমে সবার শেষে যার নাম রয়েছে, আমি সেই বিনোদ। সেদিন ওই মেলার মধ্যেও আমিও ছিলাম ঠাকুরমশাই, কিন্তু বৃষ্টি পড়ার সময় গরুর গাড়ি আনার জন্য আমি মেলার বাইরে পথের কাছে গেছিলাম। সেখান থেকে গরুর গাড়ি নিয়ে আসতে আসতে বিদ্যুৎ চমকে বাজ পড়ে মাঠের উপর গোটা মেলাটা আমার চোখের সামনে পড়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি। তারপর আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম। গোটা দিন বাড়িতেই বসে থাকতাম। চোখের সামনে ৩৯ জনকে আমি মরতে দেখেছি, কিন্তু কিছুই করতে পারিনি। মৃত্যুর পরেও তাই মুক্তি পাইনি। ওদের মুখ চেনা হওয়া পর্যন্ত আমি মুক্তি পাইনি। তাই ওই পথে কেউ গেলে তাদের ওরা আক্রমণ করতো ঠিকই, কিন্তু আমি অপেক্ষা করতাম এমন কারোর জন্য যে ওদের মুক্তি দিতে পারবে। আর তাই কাল যখন আপনাকে দেখলাম, মনে হলো আপনি সেই কাজটা করতে পারবেন। কিন্তু আমাকে কেন মনে হলো? কারণ আপনার মধ্যে শুভ শক্তি আমি দেখতে পেয়েছিলাম। যে শুভ শক্তি আমি দেখতে পেয়েছিলাম ওই সাধু বাবার মধ্যে। ওই গোটা মেলাটা পুড়ে যাওয়ার সময় আমার কাছে এক সাধু বাবা এসে আমায় সেদিন ওই বিপদ থেকে বাঁচিয়েছিল। সাধু বাবা আমায় গরুর গাড়ি আনার জন্য মেলা থেকে বাইরে বার করেছিল। যখন দেখলাম সেই সাধু বাবা আগুনের বলয়ের পাশে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছে, তখনই বুঝতে পারলাম আপনি আমাদের মুক্তি দিতে পারবেন। ছায়ামূর্তির দিক থেকে কান্নার শব্দ ভেসে এলো। কাঁদতে কাঁদতে সে বলল, পুরোহিত মশাইয়ের কথায় আপনার ওই স্থানে পুজো করলেই সব ঠিক হয়ে যাবে, আমারও মুক্তি ঘটবে। আমার 3 কুলে কেউ ছিল না। ঘরের মধ্যে বাবা মৃতদেহটা 5 দিন পরে সবাই শ্মশানে পুড়িয়ে দিলেও ভালোভাবে কোনো কাজ হয়নি। আমারও মুক্তি হবে ঠাকুর মশাই। হয়তো আমার হাত দিয়েই ওদের সবার মুক্তির কাজে এগিয়ে থাকার কথা ছিল। আমি চললাম ঠাকুর মশাই, আর আসবো না। একেবারে মুক্তি লাভ করব। আমি কিছু বলতে পারলাম না। চোখের সামনে সেই ছায়াটা অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে ওখানে গিয়ে পুরোহিতের কথা মতো 3 দিন ধরে পুজো পাঠ চলেছিল। 4র্থ দিনে পুজো পাঠ ছেড়ে আমরা সন্ধ্যের সময় ফিরে আসছি। দেখি পথের পাশে দাঁড়িয়ে রয়েছে কতগুলো কালো কালো লম্বা ছায়ামূর্তি। অবিনাশ চমকে উঠতেই পুরোহিত মশাই বলে উঠল, চিন্তা করো না, ওরা মুক্তি পেয়েছে। ওরা মুক্তি পেয়েছে বলে তোমাদের বিদায় জানাতে এসেছে। তাকিয়ে দেখলাম এখন তাদের শরীর বিভৎস নয়, মানুষের মতোই দেখতে। খালি তাদের গায়ে কালো কালো চাকা চাকা দাগ। তারা একসঙ্গে অদ্ভুতভাবে হাসল, তারপর আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। অবিনাশের চোখে জল দেখা গেল। আমিও কেমন যেন থমথমে হয়ে রইলাম কিছুক্ষণ। এতগুলো মানুষের একসাথে মৃত্যু এই প্রথম নিজের চোখে দেখছি আমি। ঠাকুর মশাই, আপনি অনেক পুণ্যের কাজ করেছেন, আর সেই পুণ্যের ভাগীদার থাকতে পেরে আমিও বড় খুশি হয়েছি। আপনি আমার বাড়িতে আর একটা দিন থাকুন না, তারপরে আমি আপনাকে আর আটকাবো না। আমি তো অনেক দিনই আপনাকে আটকে রাখলাম। অবিনাশ আমার হাত ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। অবিনাশ মুখার্জির বয়স আমার চেয়ে অনেক বেশি আগেই বলেছি। সেই মানুষটা আমার সামনে এমন ভাবে কাঁদছে
পুরোহিত মহাশয় তার কাঁধের উপর হাত রেখে তাকে সান্ত্বনা দিচ্ছে। পরে শুনেছিলাম অবিনাশ মুখার্জির বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল। গ্রামের লোকেদের সে বড় ভালোবাসত। গ্রামের লোকেদের আপদে বিপদে তার পাশে গিয়ে দাঁড়াত। এরপর মোহনপুরে একদিন নয়, আরও 2 দিন ছিলাম। তারপর সেখান থেকে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু মোহনপুরের সেই বীভৎস দৃশ্যের কথা আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। ঠাকুরমশাই কথা শেষ করতেই আমরা উঠে পড়লাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। তারানাথ কথা শেষ করে আকাশের দিকে তাকালো। আমরা উঠে পড়েছি। ঠাকুরমশাই স্বগতোক্তির মতো বললেন, মানুষের জীবন বড় অনিশ্চিত, বুঝলে। কোথায় যে কখন কি হবে তা বলা যায় না। তবে মানুষের মুক্তি না হলে যে তাদের কত কষ্ট থাকতে পারে তা আমি নিজের চোখে অনেকবার দেখেছি। যাকে তোমরা এবার বেরিয়ে পড়ো, একটু পরে আবার বৃষ্টি নামবে। আমরা আর দাঁড়ালাম না, বেরিয়ে পড়লাম। আজ পথে নেমে কিশোরী কিন্তু একটাও কথা বলল না। আমারও মনে পড়ছিল সেই 40 জন হতভাগ্যের কথা, যারা একসাথে আগুনে পুড়ে মরেছিল অসহায়ের মতো। সত্যি, জীবনের লোকসানের চেয়ে বড় আর কিছুই নয়। শুনছিলেন সুকান্ত দাশের কলমে নিশিপুরের আতঙ্ক। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, সুজন, জ্যোতির্ময়, মঞ্জুরি, সৌরভ এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির আবহ সম্পাদনা, কণ্ঠ সম্পাদনা এবং ধ্বনি সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হচ্ছি আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।